ওর কোনো বন্ধু আছে? আমি তার সাথে কথা বলতে চাই। স্যার আপনি মঞ্জিতের সাথে কথা বলতে পারেন, ওরা দুজন একসাথেই আসতো আর একসাথেই খেলতো। আরে ভাই, কে ভাই তুমি? বলটা দাও। পুলিশ, রানাগঞ্জ পুলিশ স্টেশন, হিমাচল প্রদেশ। কি হয়েছে স্যার? লাকি গিল খুন হয়েছে। ওর ব্যাকগ্রাউন্ড আমাদের সামনে আছে। ও কি করতো, কোথায় থাকতো, ওর বাবা মা কে, সবকিছু। মঞ্জিত অরোরা, তুমি তো ওকে খুব ভালো করেই চিনতে। আমি চিনতাম লাকিকে, কিন্তু আমি সত্যি বলতে পারবো না লাকিকে কে মেরেছে আর কেন। এমন কিছু বিশেষ বন্ধুত্ব ছিল না আমাদের মধ্যে। ব্যাস এখানে পুল খেলতে আসতো, পুল খেলতে খেলতে বন্ধুত্ব হয়ে গেছিল। আমরা এখানকার রেজিস্টার চেক করেছি। লাকি গিল নিজের বাড়ির লোকের চাইতেও বেশি সময় তোমার সাথেই কাটাতো। দেখাবো রেজিস্টার? তোর বন্ধুত্বের সব রেকর্ড আছে এতে। লাকি গিল ড্রাগস বিক্রি করত, ও সব কিছু তো আমরা খুঁজে পেয়ে গেছি। আর এবার তুমি যদি কিছু লুকো বা মিথ্যে বলার চেষ্টা করো, তাহলে তোমার অবস্থা খারাপ করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। হ্যাঁ আমি জানি যে লাকি ড্রাগস বিক্রি করতো, কিন্তু আমার কোনো রকম কানেকশন নেই ড্রাগসের সঙ্গে। ও আগুন নিয়ে খেলতো স্যার, কিন্তু আমি শুধু পুল খেলতাম ওর সঙ্গে। কখনো সখনো দু একবার বিয়ের টিয়ের খেয়েছি হয়তো ওর সঙ্গে, কিন্তু তারপর ও চলে যেত, আমিও চলে যেতাম। ভালো করেছিস সেটা বলে যে তুই ওর সাথে বিয়ারও খেতিস। লাকি গিল 10 দিন ধরে মিসিং, আর ওর সাথে তোর 12 দিন আগে দেখা হয়। এতদিনও এখানে আসেনি, তোর সাথে পুল খেলেনি। ওর কথা তোর মনে হয়েছে? মিস তো করেছিস ওকে। লাকি গিলের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা তো করেছিস নিশ্চয়ই। কোথায় স্যার? স্যার লাকি নিজের মর্জির মালিক ছিল, ও যা করতো নিজের ইচ্ছেতেই করতো। হ্যাঁ আমি জানি যে 12 দিন আগে ওর সঙ্গে আমার কথা হয়েছিল, আর তারপর হয়নি। কিন্তু যেমনটা আপনাকে বললাম, আমাদের কোনো ভালো বন্ধুত্ব তো ছিল না যে আমি ওকে ফোন টোন করে জিজ্ঞেস করবো কোথায় আছিস ভাই। স্যার স্যার আমায় কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? স্যার আমি কিছু করিনি স্যার। স্যার 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 শুনুন স্যার। স্যার আমি যা যা জানি লাকির ব্যাপারে আমি আপনাকে সব বলে দেবো, কিন্তু আমি সত্যি জানি না লাকির মার্ডার কে করেছে আর কেন করেছে। তোকে সত্যি কথা বলার একটা সুযোগ দিয়েছিলাম আমি, কিন্তু তুই বলিসনি। এবার লক আপে নিয়ে গিয়ে তোকে উল্টো করে ঝোলাবো। দেখা যাক তুই সত্যিটা বলিস কিনা। স্যার 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 বলছি স্যার, বলছি স্যার। স্যার স্যার বলছি আমি। বল। লাকি ড্রাগস বিক্রি করতো, আর এটা সবাই জানে। কিন্তু কয়েকদিন আগে লাকি আমাকে এমন একটা কথা বলেছিল, এবার এটা আমি জানি না সেটা সত্যি না মিথ্যে, কিন্তু যেটা লাকি বলেছিল না স্যার, সেটা শুনে আমার ভয় লেগেছিল। কি ব্যাপার লাকি, রোজ দেখছি তুই খাওয়াচ্ছিস, প্রচুর টাকা পেয়েছিস নাকি? একদিনও টাচ করতে বললি না আমায়। লাকি না এখন সব থেকে বেশি লাকি। তুই মজা কর, আর বানাবো তোর জন্য। কেন ভাই, কোনো বিরাট বড় ডিল ফিল করেছিস নাকি তুই? ডিল তো হয়েছে, কিন্তু ড্রাগস ফাক্সের না। ওতে যা আসে না, তাতে শুধু হাতের ময়লা পরিষ্কার হয়। এইবারে যেটা হাত দিয়েছি না, অনেক দূর নিয়ে যাবে আমায়। কি রে, বল না কি পেয়েছিস তুই? ওই সপ্তাহের আগে নেশার টাকা আমরা দুজন সমান ভাগে ভাগ করতাম, হাফ হাফ। কিন্তু সেই সপ্তাহে তো লাকি যেন মহারাজা হয়ে গেছিল। তারপরে বল মঞ্জিত, কি বলেছিল লাকি তোকে? লাকি ও একটা কাণ্ড ঘটিয়েছিল। কি কাণ্ড? মার্ডার। লাকি তুই মার্ডার করেছিস? মার্ডার মঞ্জিত, জ্যাকপট পেয়েছি, জ্যাকপট। কাকে মার্ডার? এবার কার করেছি জানতে চাস না? তুই আমাকে জিজ্ঞেস করলি কি ডিল, আমি বললাম না এইটা হলো আমার নতুন কাজ। ঠিক আছে, কারোর সামনে মুখ খুলবি না, বন্ধুত্ব রাখ। রোজ খাবো দাবো সব আমি দেবো, তোর কোনো খরচা নেই। কিন্তু তুই তোর মুখ বন্ধ রাখবি, কারণ বন্ধুর খুন করলে না আমার মনে বড্ড কষ্ট হবে। আমি তো ভয় শুকিয়ে গেছিলাম, সেজন্য আমি কাউকে কিছু বলিনি। কবে বলেছিল এটা লাকি তোকে? 2-3 মাস আগে, হ্যাঁ জুলাইতে। বল লাকি কাকে খুন করেছিল? জানি না স্যার, ও আমাকে যে হুমকিটা দিয়েছিল, তারপর আমি কিছু জিজ্ঞেস করার সাহস পাইনি স্যার। আর স্যার আমি এখানে শুধু পুল খেলি স্যার,
মদটাও খাই, কিন্তু স্যার আমি ড্রাগস ছুঁই না স্যার। আর আর যেদিনই আমি লাকির পোস্টারটা দেখলাম আমি ছিটকে গেছিলাম স্যার। ভাবলাম গিয়ে বলে দিই, কিন্তু ভাবলাম পিছন দিয়ে কেউ যদি আমার কিছু করে দেয় তাহলে। আরও কেউ ছিল যে ওর সাথে কাজ করতো? ওর কোনো গ্যাং ছিল? ড্রাগ বেচতো কার জন্য? নিজের বিজনেসের ব্যাপারে না লাকি কিছু বলেছিল, আর না আমি কিছু জিজ্ঞেস করেছিলাম ওকে। তুই লাকির পোস্টারটা দেখেছিলি, তুই চুপ করে রইলি, আমাদের কাছে আসলি না, কিন্তু আমরা তোর কাছে পৌঁছে গেলাম। যদি এবার পালানোর চেষ্টা করিস তাহলে তোর এমন হাল করব যাতে তোকে আর চেনা না যায়। আমি কোথায় যাব স্যার? এখানেই থাকবো। আর নিজের ফোনটা অন রাখবি। হ্যাঁ স্যার। লাকি সবচাইতে কাছে শবনম ছিল। এটা অসম্ভব যে লাকির ব্যাপারে শবনম কিছুই জানে না। এই মঞ্জিত অরোরা মনে হয় আরো অনেক কিছুই জানে যা এখনো পর্যন্ত ও বলেনি। এই লাকির ফ্যামিলি মনে হয় আমাদের সবকিছু জানাচ্ছে না। স্যার, লাকির মা কমলা দেবী কিছু বলতে চেয়েছিল, কিন্তু লাকির বাবা মাঝপথে থামিয়ে দেয়। ও তো লাকিকে কখনো কেউ কিছু বলতে পারেনি। সুজাতা ওর সঙ্গে আলাদা কথা বলবে। লাকি ছিল ড্রাগ পেডলার। মঞ্জিত অরোরা যে খুনের কথাটা বলছিল, ওই খুনের সম্পর্ক লাকি গিলের কেসের সঙ্গে নেই তো? স্যার, থানায় লাকির এই একটাই ফাইল আছে। সাব ইন্সপেক্টর নাগের এটা চেক করেছেন। লাকির ওপর মার্ডার চার্জ কোনোদিন লাগেইনি। সাগর তোমার খোঁচরকে ভরসা করে যায় তো? হ্যাঁ স্যার, ভাটিন্ডার পুরনো খোঁচর। যখন আমি সিমলাতে ছিলাম তখন 2-3টে কেস সলভ করতে ও সাহায্য করেছিল। ঠিক আছে, ওকে এই ছেলেটার পেছনে সারাক্ষণ লাগিয়ে দাও। আর আমার এই লাকি গিলের ব্যাপারে পুরো ইনফরমেশন চাই। কাদের ড্রাগ বেচতো, কত বড় সিন্ডিকেট ছিল, সব। ঠিক আছে স্যার, আমি আমার খোঁচরকে কাজে লাগিয়ে দিচ্ছি। এই ফাইলটায় লাকির আর কোনো রেকর্ডস নেই। বলতে চাইছি ভাটিন্ডার অন্য কোনো পুলিশ স্টেশনে সেটা নেই স্যার। যদি হতো তাহলে এই ফাইলেই থাকতো। স্যার, আমি একটা কাজ করি, আমি আমার টিম লাগাচ্ছি ড্রাগ পেন্ডিং গ্যাংয়ের পেছনে। সমস্ত গ্যাং নিজেদের এলাকায় খুবই স্ট্রং। লাকি যদি অন্য কোনো এলাকায় মাল বেঁচে থাকে তো গ্যাং ওয়ারে নিশ্চয়ই মরে গেছে। মার্ডার তো আমার এলাকাতেই হয়েছে, আর আমার সেই লোকটাকে চাই যে আমার এলাকায় এই মার্ডারটা করেছে। কি বলছেন ম্যাডাম আপনি? আমি জানি না লাকি কার মার্ডার করেছে। আমি তো এটাও মানি না যে ও এটা করতে পারে। ও ড্রাগস বিক্রি করতো, আমি এইটুকুই জানি। দেখো শবনম, লাকি কারোর মার্ডারে ইনভলভ ছিল এটা আমরা ভালোভাবে জানি। আর এখন ও নিজে মার্ডার হয়েছে। আমার মনে হয় দুটো ব্যাপারে কানেকশন নিশ্চয়ই রয়েছে। আরে ম্যাডাম, আমি শুধু এইটুকুই জানি যে ও বলেছিল ফেরার সময় অনেক টাকা নিয়ে ফিরবে। কিভাবে, কোথা থেকে, না আমি জিজ্ঞেস করেছি না ও বলেছে। আর এটা ছাড়া আমি আর কিচ্ছু জানি না ম্যাডাম। আপনি আমাকে বারবার একই প্রশ্ন করছেন। স্যার, এই 4টে ফাইল আছে জুলাই মাসের, সবকটাই মার্ডার কেসের। আপনি চেক করেছেন? হ্যাঁ স্যার, 2বার চেক করেছি, কিন্তু কোনো কেসেই লাকি গিলের নাম নেই। আচ্ছা, ইয়েস। দুটো বাঁধাকপি। হ্যাঁ দিচ্ছি এক্ষুনি। লাউ কত করে? 40 টাকা কেজি। একটা লাউ দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। কমলা দেবী, আপনার ছেলে লাকি কাকে মেরেছিল? আমার ছেলে কাউকে মারেনি।
আপনি জানেন লাকি সিমলাতে কোনো কাজের জন্য যায়নি, টাকা আনতে গেছিল। কার কাছে? সেটা আপনি বলুন। আপনার ছেলে মারা গেছে, আমাদের এলাকায়ও লাশ পাওয়া গেছে। আমরা এটা চাইছি যে খুনির শাস্তি হোক। আপনি তো ওর মা, আপনি চাইছেন না যে ওর দোষীরা ধরা পড়ুক, শাস্তি পাক? এরকম নয় তো? আপনার নিজেরই এক ছেলে অন্য ছেলেকে মেরে দিয়েছে, হরপ্রীত, এর জন্য আপনি চুপ করে আছেন? না। তাহলে আপনার স্বামী করেছে এই কাজ। আমি বললাম না। না, কমলা দেবী, উত্তর দিন। আপনার জন্য মার্ডার কেস অন্যান্য কেসের মতো, কিন্তু ও আমার ছেলে ছিল, আমার নিজের রক্ত। আমার ওপর কি গেছে আপনি কখনো বুঝতেই পারবেন না, কারণ আমি বুঝতে পারিনি যে আমার ছেলে কখন কিভাবে এই অপরাধের রাস্তা বেছে নিয়েছে। ওর যাওয়া উচিত হয়নি, কিন্তু কিন্তু আগে এমন ছিল না। খুব ভালো ছেলে ছিল আমার, পড়াশোনায়ও খুব ভালো, গ্র্যাজুয়েট ছিল, কিন্তু সবসময় চিন্তায় থাকতো কারণ ওর কোনো চাকরি হয়নি। আরে তুই চলে এসেছিস? কেমন ছিল ইন্টারভিউ বাবা? আরে বল না, কেমন ছিল ইন্টারভিউ? আমার চোখের সামনে আমি ওকে ধীরে ধীরে হতাশায় ডুবে যেতে দেখছিলাম। আমরা বুঝতেই পারছিলাম না যে কি করে ওকে এই হতাশা থেকে বাইরে বের করে আনি। আরে আরে কি করছিস তুই? ছেড়ে দে ওকে, ছাড় ওকে। কেন এরকম করছিস? ছেড়ে দে ওকে। কি করছিস? মেরে দেবো। বাবা তুই এসব কেন করছিস বাবা? শোন না, জানতেই পারিনি যে ও কখন কিভাবে আমাদের থেকে দূরে চলে গেল। এরকম কেন হলো যেন আমরা ওকে কখনো জানতামই না। ম্যাডাম, ও শুধু আমাদের ঘরেই জন্মেছিল, আমরা ওর সম্পর্কে কিচ্ছু জানতাম না। আমরা আপনাকে কি লুকোবো? ও নিজেই আমাদের কাছে লুকিয়েছিল, সবসময় চিন্তায় থাকতো। প্রথমে হতাশা, তারপর অপরাধের দুনিয়া। ওর মার্ডার হয়েছে কি ও কাউকে মেরেছে আমরা কিচ্ছু জানি না। তাহলে কি করে বলি আপনাকে? স্যার, মনোজিৎকে গত 3 দিন ধরে ফলো করা হচ্ছে। হয় ও পুরোপুরি ক্লিন, আর নয়তো এতটাই ময়লা যে পুরো লুকোচ্ছে। স্যার, মনজিতের কল রেকর্ড তো একদম পরিষ্কার, দুবার স্ক্যান করার পরেও কিছু বেরোলো না। হতে পারে মনজিৎ মিথ্যে বলছে যে লাকি মার্ডার করেছে। ভাটিন্ডায় জুলাইতে যতগুলো খুন হয়েছে সবকটা ফাইল আমি দেখেছি, কোনো ফাইলেই লাকি নামে কোনো কিছুই ছিল না। স্যার, এমনটাও তো হতে পারে সরাসরি যোগ নেই, কিন্তু হয়তো জড়িত আছে। ললিত, যতগুলো মার্ডার সাসপেক্ট ছিল সবাইকে ক্রস করেছে, রেজাল্ট 0। ভাটিন্ডায় যতগুলো ড্রাগ গ্যাংস আছে সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, তারপরও রেজাল্ট 0। কোনো জায়গা থেকেই লাকি গিলের মার্ডার বা শত্রুতার কোনো অ্যাঙ্গেল বের হয়নি। স্যার, হতে পারে লাকি টাকা আনতে গেছিল, টাকা নিয়েছে এবং ফিরে এসেছে, আর এমন লোক ওকে মেরেছে যে ওকে চিনতো না ঠিক করে। হয়তো এর জন্য লিড পাচ্ছি না আমরা। মেনে নিচ্ছি র্যান্ডম কিলিং ছিল, কিন্তু যে মেরেছিল তার তো কোনো হিস্ট্রি থাকবে। আমি সব হিস্ট্রি শিটারকে জিজ্ঞেস করেছি, যেটা কাজ ছেড়ে দিয়েছে তাদেরও, কিন্তু রেজাল্ট 0। লাকি গিল একজন ক্রিমিনাল ছিল যে আমাদের এলাকায় খুন হয়েছে, কোনো জায়গা থেকে কোনো লিড নেই, কোনো সূত্র নেই। তাহলে এটা কি আনসলভড কেস ভাববো? আমাদের এলাকার একটা মার্ডার কেস আনসলভড। একজন ইনভেস্টিগেটিং অফিসার এটা চাইবে না যে তার টেবিলে একটা আনসলভড কেসের ফাইল পড়ে থাকে। কেস যাই হোক, যেমনই হোক, কিন্তু মনে একটা কথা থেকে যায় যে আমি পারফেক্ট ক্রাইম হতে দিয়েছি। তারপর আপনি ওই কেসে কি করলেন? আপনি তো ডেড এন্ডে ছিলেন, আপনি তখন কোন অ্যাঙ্গেলে ভাবলেন? মার্ডারের অ্যাঙ্গেল। লজিক ছিল এটাই যে লাকি মার্ডার কেসে আমরা কোনো লিড খুঁজে পাচ্ছিলাম না, তো লাকি যে মার্ডারটা করেছিল সেটার যদি লিড খুঁজে পাই তাহলে এটার ক্ষেত্রেও আমরা লিডটাকে খুঁজে পাবো। তো তারপর আমি লেগে পড়লাম সেই মার্ডার কেসটা নিয়ে যেটা সম্ভবত লাকি করেছিল, আর যেটা আমার কেসটার মতনই আনসলভড ছিল। আচ্ছা, এমন কোনো মার্ডার কেস কি রয়েছে যেটা আমাদের এই কেসটার মতো আনসলভড রয়েছে? লাকি মনজিৎ অরোরাকে জুলাইতে বলেছিল যে ও একটা মার্ডার করেছে, তাহলে হতে পারে যে জুন বা জুলাইয়ের সেটা এমন একটা মার্ডার যেটা লাকি গিল যুক্ত তো ছিল, কিন্তু ওর নামটা উঠে আসেনি। মানে একটা আনসলভ কেস ফাইল। এটা একটা ফাইল আছে জুলাইয়ে, যাতে কোনো লিড পাওয়া যায়নি।
উমেশ শর্মা, গার্মেন্ট ম্যানুফ্যাকচারার। এনপি দীক্ষিত হাসপাতালের পার্কিং লটে গুলি করে হত্যা করা হয়। হ্যাঁ, তিনটে রাউন্ড গুলি চলেছে আর তুমি আওয়াজও পাওনি। স্যার, এটা তো পেছনের দিক। আমি ওখানে এন্ট্রান্সে সামনের দিকে থাকি। স্যার ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, উমেশ শর্মা নাম। বলছি যে এই সাহেব রোজ আসতেন কিছুদিন ধরে। এনার কেউ অ্যাডমিট ছিল আইসিইউতে। স্যার, ডিলেক্স ওয়ার্ড, রুম নাম্বার 6। এনার বাবা হরকৃষ্ণ শর্মা অ্যাডমিট আছেন। ওনার কোনো আত্মীয় স্বজন থাকলে একটু ডেকে দিন। স্যার, তাড়াতাড়ি নিচে চলুন, পার্কিং এ কিছু একটা হয়েছে। কি হয়েছে? এক মিনিট, চলো চলুন। বাবা, বাবা, এটা কি হয়ে গেল বাবা? এটা কে করলো বাবা? আপনার বাবা বেঞ্চে নেই, আপনি এদিকে আসুন। কে মেরেছে গুলিয়ে নাকি? আপনি সাইডে আসুন, আপনি সাইডে আসুন। আপনার নাম কি? রঘু, রঘু শর্মা। বাবা, এটা কি হয়ে গেল তোমার সাথে? রঘু উঠুন। বাবা, রঘু এদিকে আসুন, আপনি সাইডে। কে করলো এটা? ও গড। পার্কিং লটে সিসিটিভি ফুটেজ দরকার এক্ষুনি। হ্যাঁ স্যার, এক্ষুনি দিচ্ছি। হত্যাকারীর মুখ ঢাকা ছিল, সেই জন্য এই কেসটা সলভ করা যায়নি। আর এই সিসিটিভি ফুটেজ ছাড়া আমাদের কাছে আর কোনো লিড ছিল না। পার্কিং লটে কোনো আই উইটনেস ছিল না। আমরা সব হিস্ট্রি শুটারকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ এই মুখ ঢাকা খুনিকে চিনতে পারেনি। হয়তো ওই লোকটা জানতো যে হাসপাতাল চত্বরে সিসিটিভি ক্যামেরা লাগানো, তাই জন্য মুখটা ঢাকা দিয়ে রেখেছিল। হ্যাঁ, আর ও সেটাও জানতো ভিকটিম উমেশ শর্মা নিজের বাবাকে দেখতে হসপিটালে নিশ্চয়ই আসবে। উমেশের বাবা যিনি আইসিইউতে ভর্তি ছিলেন, তিনিও মারা যান। হ্যাঁ, উমেশ শর্মা মারা যাওয়া 2 সপ্তাহ পরে। .8 বোরের গুলি চলেছিল। ফুটেজে দেখছি যে গান ফায়ার করার সময় 3 বার আটকেছে। শহরের সমস্ত .8 বোরের লাইসেন্স হোল্ডার আর গ্রে মার্কেটে সব জায়গায় খুঁজেছি। সব হিস্ট্রি শিটারকে খুব ধোলাই দিয়েছি, এই মার্ডারের ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে পারেনি। আর কোনো অ্যাঙ্গেল? বিজনেসে 70টা অ্যাঙ্গেল স্ক্যান হয়েছে, বাকি সমস্ত অ্যাঙ্গেলে স্ক্যান করা হয়েছে। এই শুটার ভাড়া করা তো মনে হচ্ছে, কিন্তু গান চালানোর মতন এক্সপিরিয়েন্স মনে হচ্ছে নেই। 3 বার গান জ্যাম। আর এই লাকি ড্রাগ পেডলার ছিল, ওর বিরুদ্ধে কোনোদিন মার্ডার অথবা অ্যাটেম্প টু মার্ডারের কোনো কেসই আসেনি। চেহারার গঠন তো লাকির মতোই মনে হচ্ছে, কিন্তু মুখটা চাপা। কিন্তু যে লাকি গিলের কথা আপনি বলছেন, যার লাশ আপনার জুরিডিকশনে পাওয়া গেছে, এই কেসটার ইনভেস্টিগেশনের সময় না ওর কোনো নাম এসেছে, না ওর কোনো কানেকশন পাওয়া গেছে। কিন্তু কিশোর কিলারকে এখনো ধরা যায়নি, এই কেসটা এখনো আনসলভড, রাইট? রাইট। তো যদি আমরা এটা মেনে নিই যে এটা লাকি গিল, ওকে হায়ার করা হয়েছে, হতেই পারে। যেভাবে ওর মোডস অফ অপারেন্ডি, সেই হিসেবে তো এটাই মনে হচ্ছে ভাড়াটে খুনি। এমনিতে এই কেসে যে প্রাইম সাসপেক্ট ছিল, ও ভিকটিমের ছেলে রঘু শর্মা।
রঘু শর্মা সাসপেক্ট লিস্টে প্রথম নাম ছিল, কেননা যার সঙ্গেই কথা হয়েছে সেই বলেছে বাবা ছেলের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। সারা দুনিয়াকে জিজ্ঞেস করার কি দরকার ছিল? ডিরেক্ট আমাকে জিজ্ঞেস করতে পারতেন। হ্যাঁ, আমার বাবা আর আমার মধ্যে প্রবলেমস ছিল। 6 বছর আগে আমার মায়ের মৃত্যু হয়। শুধু উনিই ছিলেন যে আমাদের মধ্যে শান্তি বজায় রাখতো। তারপরে শুধু ঝগড়াই হয়ে গেছে। আর অনেক ছোটবেলা থেকেই অপছন্দ করতে নিজের বাবাকে, 15-16 বছর থেকে। সেটা আমার আর আমার বাবার ব্যাপার। আপনি এটা জানতে চান না যে ওটা কোন ভাড়াটে গুন্ডা ছিল যাকে আমার বাবাকে মারার জন্য সুপারি দিয়েছি, রাইট? রাইট। কে ছিল, কত টাকা সুপারি, আর গান কোথায় পেয়েছো? আমি এরকম কিচ্ছু করিনি। আমাদের মধ্যে যতই ঝামেলা হোক না কেন, বাট আফটার অল ওটা আমার বাবা। আর ঝামেলা কোন ফ্যামিলিতে হয় না, কিন্তু আমাদের ফ্যামিলিতে আমরা দুজনেই তো ছিলাম, ব্যাস, বাবা আর আমি। দাদু তো চলে যাচ্ছিল আমাদের থেকে দূরে। আমরা দুজন দাদুকে হারাতে চাইনি, ওনাকে বাঁচানোর পুরো চেষ্টা করেছি। আমরা ভালোবাসতাম আমরা ওনাকে। আপনি ঠিক বলেছেন অফিসার, খুব রেগেছিলেন উনি ছেলের ওপর। দেখুন, আপনি ফ্যামিলি লয়ার, আপনি বলতে পারবেন কি এই রঘু উমেশ বাবুর খুন করাতে পারে? এটা তো আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এটা যদি সত্যিও হয় তাও আমি শক পাবো না। আর যদি সত্যি তাই হয়ে থাকে সে ব্যাপারে খোঁজ খবর আপনি নিতে পারবেন। কিন্তু এই মনোমালিন্যের কারণ কি ছিল? রঘুর উপর উমেশ বাবুর রাগ ছিল কেন? লাইফস্টাইল, এই রঘুর সমস্ত চালচলন, বেহিসাবি খরচা। হ্যাঁ, আমি ইনস্ট্রাকশন দিয়েছিলাম আমার পারমিশন ছাড়া যেন তোমাকে কোনো টাকা না দেয়া হয়। আজ থেকে, এখন থেকে। কিন্তু কেন বাবা, এটার আবার কি দরকার ছিল? কারণ জিজ্ঞাসা করার সাহস তোমার আছে রঘু? কষ্ট করে রোজগারের টাকা যখন কেউ বেকার খরচা করে উড়িয়ে দেয়, যে রোজগার করে তার কষ্ট হয়। আমি বাইরের লোক, আর কি বেকার খরচ বলছো? আজ যদি বন্ধুদের সঙ্গে এনজয় না করি তো কবে করবো? নেশার জুয়া কখনো এনজয় হতে পারে না রঘু। রঘু দেখো, উনি কিন্তু ঠিক কথা বলছেন। নেশা বাবা আর আমার কথা হচ্ছে পার্সোনাল, আপনি নাক গলাবেন না মাঝখানে। ভদ্রভাবে কথা বলো। আমার সিদ্ধান্ত কিন্তু পাকা। তুমি কাজ করা শুরু করো আর নিজেকে তুমি বদলাও। বাবা, তুমি কি মজা পাচ্ছ আমাকে এইভাবে ইনসাল্ট করে? আমাকে বেসিক প্রয়োজনের অভাব বুঝিয়ে দেখার দৃষ্টিকোণটা বদলাও রঘু। আর যদি ইনসাল্ট হয়েই থাকে সেটা আমার হচ্ছে, আমার পরিশ্রমের হচ্ছে, আমার কাজের হচ্ছে, আমার সুনামের হচ্ছে। তুমি মদ খেয়ে গাড়ি চালিয়েছো, পোস্টে ধাক্কা দিয়েছো, বড় কোনো ঘটনা ঘটলে তখন কি হতো? ঈশ্বরের অনেক দয়া, তাই তুমি রক্ষা পেয়েছো, না হলে তুমি মরে যেতে এতদিনে। এইভাবে তোমার জীবনটাকে নষ্ট করে দিতে দেব না, আর তোমার জন্য কারোর জীবনটাকেও নষ্ট হতে দিতে দেব না। ওদের মধ্যে সম্পর্ক কখনো ভালোই হয়নি, বরং আরো খারাপ হয়ে যায় যখন রঘু বিয়ে করে ফেলে মনিকাকে। উত্তরের যদি উত্তর না থাকে তো তোমাকে জিজ্ঞেস করি বা না করি তাতে কি লাভ? বিয়েটা কোনো মজা নয় রঘু। এই মেয়েটি কে, এর ব্যাকগ্রাউন্ডটাই বা কি? ভালোবাসলাম আমাকে, আর আমিও ভালোবাসি ওকে। আর আমি জানতাম যে তুমি ওকে অ্যাকসেপ্ট করবে না, তাই আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা বিয়ে করলাম, আর তোমার সামনে চলে এলাম। ঠিক আছে, তুমি বড় হয়েছো, বড় সিদ্ধান্ত তুমি নিয়েছো। এখন নিজের দায়িত্ব নিজে সামলাও। যাও তুমি নিজের স্ত্রীর সাথে, নিজের জীবনটাকে গড়ো, নিজের সংসার করো। যাও। তুমি আমাকে বাড়ি থেকে তাড়াচ্ছ? না, তোমাকে পরিবারের যোগ্য বানাচ্ছি। যাও, কষ্ট করো, প্রমাণ করো যে তুমি এই পরিবার, এই বিজনেস, এই বংশমর্যাদাকে রক্ষা করার দায়িত্ব নিতে পারো। তাহলে হয়তো হয়তো হ্যাঁ, হয়তো কিছু তুমি পাবে। হ্যাঁ, বাবা নিজের সমস্ত প্রপার্টি, টাকা ট্রাস্টে দেওয়ার কথা বলেছিল আমাকে। আর এইসব কথা তো আপনি অ্যাডভোকেট চিরঞ্জিতের থেকে জানতেই পেরে গেছেন আই গেস। কিন্তু যেটা আপনি জানেন না সেটা এটা যে বাবা আর আমার মধ্যে সব ঠিক হয়ে গেছিল। উনি আমার ওয়াইফ মনিকা, ওকেও অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন, সবকিছুই ভালো যাচ্ছিল। তারপর বাবাকে মেরে ফেলা হলো, দাদুও চলে গেল, আর আমি এখানে বসে এইটা প্রমাণ করার চেষ্টা করছি যে আমি আমার বাবাকে মারিনি। আমরা রঘু শর্মার বিরুদ্ধে কিছুই পাইনি। রঘুর কল রেকর্ডসেও কোনো পেশাদার খুনির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। বড় লোকেরা আরেকটা ফোন থাকতেই পারে। আমরা প্রতি অ্যাঙ্গেল থেকেই দেখেছি, সবকিছু চেক করেছি, না হলে এই ফাইল আনসলভ কেসের মধ্যে কেন থাকতো? কিশোর তাহলে উমেশ শর্মার খুন কে করেছিল? এখনো পর্যন্ত তো ব্ল্যাঙ্ক। কিন্তু আপনি যদি বলেন আপনার কেসের ভিকটিম লাকি গিল, আমার কেসের হত্যাকারী, তাহলে এই কেসে একটা নতুন অ্যাঙ্গেল আসছে। কেননা সেই সময় তো রঘু শর্মা আর লাকি গিলের মধ্যে কোনো রিলেশন সামনে আসেনি। এবার শুধু লাকি আর রঘুই না, বরং এই পুল ক্লাবের মনোজিৎ আর রঘুরও কানেকশন থাকতে পারে। যে বলেছিল লাকি একটা মার্ডার করেছে, এটাও তো হতে পারে যে মঞ্জিত মিথ্যে বলছে, অথবা লাকি যে লোকটিকে খুন করেছে সে অন্য কেউ, এ নয়। স্যার, বডি স্ট্রাকচারের সাথে লাকির মিল আছে, কিন্তু চেহারাটা দেখা যাচ্ছে না বলে পুরোপুরি শিওর নই। তাহলে এই মুহূর্তে আমাদের সামনে দুটো রাস্তা। যদি এই লোকটা লাকি গিল না হয় তাহলে আমাদের পিছু হেঁটে সমস্ত ছক আবার নতুন করে করতে হবে। আর যদি এই লোকটা লাকি গিল হয়
তাহলে আমাদের সামনে একটা নয় দুটো মার্ডার কেস, একটা লাকি গিলের আর দ্বিতীয়টা উমেশ শর্মার। স্যার আমি লাকি গিলার রঘু শর্মা দুজনের ফোন রেকর্ডসই খুব ভালো করে আরেকবার চেক করছি। আমি মঞ্জিতকে জিজ্ঞাসাবাদ করছি, ওর উপর আমাদের নজর সবসময় রয়েছে। আমি একবার ওই রঘু শর্মার সাথে কথা বলি। আপনি যে নম্বরে কল করেছেন তার পরিষেবা এখন বন্ধ রয়েছে। রঘু শর্মার বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, সেই জন্য কোয়েশ্চেনিং এর জন্য আর ডাকিনি। রঘু শর্মা হয়তো নিজের নাম্বারটা আবার চেঞ্জ করেছে। আপনার কাছে নতুন নাম্বার আছে? কিন্তু রঘু তো এখন বিদেশে, কিন্তু আমাদের কাছে ওদের ফ্যামিলি লয়ার চিরঞ্জিত খোসলার নাম্বার আছে। আপনি প্লিজ ওর লয়ারের নাম্বারটা আমায় পাঠিয়ে দিন। এবার লাকি সত্যি মার্ডার করেছে নাকি ঢপ মারছিল এটা আমি কি করে বলবো। হ্যাঁ, কিন্তু এটা বলেছিল যে ও মার্ডার করেছে। আচ্ছা, লাকিকে যদি তোমার সামনে দাঁড় করিয়ে দিই, চিনতে পারবে? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ বা না? হ্যাঁ, চিনে যাবো। এত বছর ধরে চিনি, সঙ্গে পুল খেলি, মদও তো খেয়েছি। এটা লাকি হতেও পারে, কারণ আমি ওকে না এরকম একটা জ্যাকেট পরতে দেখেছি। চল চ্যাম্প, দেখাবার তোর স্ট্রাইক। এমপি দীক্ষিত হসপিটালের পার্কিং লটে 14ই জুলাই রঘু শর্মার বাবা উমেশ শর্মার মার্ডার হয়েছে। এটা ওখানকার সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া। মানে লাকি কি এই উমেশ শর্মাকে? তুমি চেনো উমেশ শর্মাকে? ম্যাডাম, আমি কি করে চিনবো ওনাকে? রঘু শর্মার সাথে দেখা হয়েছে? কি বলছেন ম্যাডাম? আমার কি করে দেখা হবে ওনার সঙ্গে? আমি তো অন্যের নামটাও প্রথমবারই শুনছি। কিন্তু রঘুর ওপর তো কোনো ট্রাভেল রেস্ট্রিকশন কখনো লাগানোই হয়নি, আর না পুলিশ স্টেশনে কোনো রিপোর্ট করার অর্ডার। উমেশ শর্মার খুনের পর রঘু নিজের বাড়িটা বিক্রি করে দেয়, ফ্যাক্টরিও বিক্রি করে। হ্যাঁ, কারণ রঘুর ফ্যামিলি বিজনেসে কোনো ইন্টারেস্ট ছিল না। ও তো বহু আগে থাকতেই অ্যাব্রোডে সেটেল হতে চেয়েছিল। এই যে প্ল্যানটা ফ্যাক্টরি আর বাড়ি বিক্রির, এটা মার্ডারের আগে প্ল্যান করা হয়েছিল নাকি আগে খুন করা হয় তারপর প্ল্যান করা হয়? ইন্সপেক্টর সাহেব প্লিজ, আপনি একজন উকিলের সঙ্গে কথা বলছেন। আমি আমার ক্লায়েন্টের সমস্ত ডিটেলস আপনাকে দিয়েছি এবং 100% আপনার সঙ্গে কোঅপারেট করেছি। তাহলে আপনি ক্রিমিনাল সাসপেক্টের মতন আমার সঙ্গে কথা বলতে পারেন কি করে? নিজের বাবা উমেশ শর্মার খুনটা রঘু করিয়েছিল। আমি প্রথমেই ইনভেস্টিগেশন টিমকে ওর এবং ওর বাবার মধ্যে সম্পর্কের কথা বলেছি, সে সম্পর্কের ব্যাপারে সমস্ত কিছু বলেছি। এখন যদি ওনারা ওর ব্যাপারে কোনো প্রমাণ না পান, তাহলে আমি নতুন কি বলতে পারি আপনাকে বলুন? রঘুর সিঙ্গাপুরের অ্যাড্রেস আর ফোন নাম্বার। হ্যাঁ, এক্ষুনি নিয়ে নিন। রঘুকে এই ব্যাপারে কিছু জানাবেন না যে আমরা এমন খুনের বিষয়ে তদন্ত করছি যেটার সম্পর্ক ওর বাবার খুনের সঙ্গে রয়েছে। মঞ্জিত লাকিকে আইডেন্টিফাই করেছে? কনফার্মলি তো বলেনি স্যার, কিন্তু মুখ ঢাকা সত্ত্বেও বারবার বলছে যে ওটাই লাকি। চেহারার গড়ন দেখে আর জ্যাকেটে বলছিল এরকম জ্যাকেট পরে লাকিকে আগে দেখেছে। আমরা অন্ধকারে যে তীরটা চালিয়েছিলাম সেটা নিশানায় লেগেছে বোধহয়। সুজাতা, এই দুটো কেস কানেক্টেড, আমি কনফার্ম। সুজাতা স্যার, এই লাকি গিলার রঘুবীর শর্মার ফোন রেকর্ডসে ডাইরেক্ট তো নয়, কিন্তু ইনডাইরেক্ট কানেকশন আছে। স্যার, এটা 3 মাসের রেকর্ডস। এখানে দুটো নাম্বার আছে যেটা রঘুবীর শর্মার লিস্টেও আছে, আর এই দুটো নাম্বার লাকি গিলের লিস্টেও আছে। বীরেন্দ্র আর দলজিৎ রানা, এই দুটো নাম ভীষণ শোনা শোনা মনে হচ্ছে স্যার। বীরেন্দ্র আর দলজিৎ রানা, হ্যাঁ স্যার মনে পড়েছে। জেকে রিক্রিয়েশন ক্লাবের রেজিস্টারে এই দুটো নাম দেখেছি যখন লাকি আর মঞ্জিতের এন্ট্রিজ চেক করছিলাম তখন। হ্যাঁ স্যার, ওখানেই দেখেছি এই দুটো নাম। হতে পারে যে মঞ্জিত অরোরা আমাদের পুরো সত্যিটা বলেনি। মঞ্জিত অরোরা, আমি তো তোমার মতো এই পুল টেবিলের গেম খেলতে পারি না, কিন্তু এই লক আপেতে এই টেবিলে আমি একটা গেম খেলতে পারি। তোমার ওই পুল স্টিক দিয়ে নয়, এই লাঠিটা দিয়ে। এখন এটা তোমার উপর ডিপেন্ড করছে যে এই লাঠির বাড়ি তুমি কোথায় খাবে। স্যার,
স্যার ওই ওই দলজিৎ আর বীরেন্দ্র ওরা ক্লাবে আসতো, আর ওরা লাকিরও বন্ধু ছিল। উমেশ শর্মা আর লাকি গিলকে কে মেরেছে আর কেন? আমি কিচ্ছু জানি না। ওই ওই বীরেন্দ্র, দলজিৎ আর লাকির মধ্যে কি ঘটপাক ছিল আমি কিচ্ছু জানি না স্যার। আমি তো এটাও জানি না যে ওদের উমেশ শর্মার মার্ডার কেসের সঙ্গে কি সম্পর্ক স্যার। আমি তোকে জিজ্ঞেস করেছিলাম তুই রঘুকে চিনিস কিনা, তুই মানা করেছিলিস। হ্যাঁ, তো আমি এখন কোথায় মানলাম ম্যাডাম? আমি শুধু লাকিকে চিনি, আর দলজিৎ আর বীরেন্দ্রের সঙ্গে শুধু হাই হ্যালো ছিল, বাকি আর আমি কিচ্ছু জানি না। এই বীরেন্দ্র আর দলজিৎ এদের কোথায় পাবো? এবারেই তো আসল মজা হবে। কি? হ্যাঁ, আচ্ছা দেখা যাক। হ্যাঁ চল তাহলে, চল। এবার যদি জিততে না পারি আমি, আমার নাম বদলে দিস। ঠিক আছে, আরে আয় না, একবার বোর্ডে দেখে নিচ্ছি। বডি দেখে নেবো, চল দেখা যাক। হ্যাঁ চ চ। এই দেখো, আজ তোকে দেখিয়ে দেবো আসল খেলা কি। ঠিক আছে, চল দেখা যাক। এক সেট আমার সঙ্গে খেলো আর দুটো কথাও হয়ে যাবে। কি কি দুটো কথা? দুটো কথা, দুটো মার্ডার। দেখো, আমরা জেনে গেছি যে তোমরা দুজন উমেশ শর্মা আর লাকি গিলের মার্ডারের সঙ্গে যুক্ত। এখন ঝটপট নিজেরা সবকিছু বলবে নাকি তোমাদেরকে জোর করে বলাতে হবে? স্যার স্যার ও স্যার স্যার ও ও ও কি করছিস পুরোটা বল। ম্যাডাম, ও যদি এমন হয় তাহলে তাহলে তো তাহলে কি? দেউলিয়া এখন বলছে যে মনিকাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও, নিজের পায়ে দাঁড়িয়ে যাও। সালা ও যা বানিয়েছে সব তো আমারই। একদম ঠিক বলেছিস, তুই ভাই একমাত্র ছেলে। আমার বাবা তো সেটা মনে হয় না, না? নিজের সব কিছু ট্রাস্টে দিয়ে দেওয়ার হুমকি দিয়েছে আমাকে। আর আমার দাদু এখন আমার গুণগান গাওয়ার মতো অবস্থায় নেই, আর অর্ধেক টাইম হসপিটালেই পড়ে থাকে। ভাই এটা তো ঠিক, যদি তোর বাবা তোকে সম্পত্তি থেকে ত্যায্য করে দেয় কি করবি তাহলে? কি করবি তাহলে? করবো এটা যে আমি এটা হতেই দেব না। তুইও তো আমার টাকায় গিলিস, ব্যবস্থা কর। এসব তুই কি বলছিস? ব্যবস্থা কর একজন লোকের। আরে ভাই, তুই তো নিজের বাবাকে মেরে দেওয়ার প্ল্যান করছিস। এতে আবার ভাবনার কি আছে? দলজিৎকে তো তুই চিনিস রঘু, এ আমাদের বন্ধু লাক্কি। এ করবে। কত সুপারি তুলেছিস আজ অব্দি? এটাই প্রথম হবে। টাকা বেশি দিলে কাজটা হয়ে যাবে। 4 লাখ। 4 লাখ দেবো তোকে। এমপি দীক্ষিত হসপিটালের বাইরে পার্কিং করতে হবে। আমার দাদু ওখানে অ্যাডমিটেড, বাবা দেখা করতে রোজ আসে। ওখানকার সমস্ত কোঅর্ডিনেশন আমি করব। হসপিটালে সিসিটিভি ক্যামেরাও থাকে। গামছাও তো থাকে ফেস কভার করার জন্য। কিন্তু মারবে এটা কি করে? বন্দুক দিয়ে। আমি দেব। গুলি চললে তো আওয়াজও হবে। কাপড় দিয়ে জড়িয়ে নিলে আওয়াজ আর আসবে না। বন্দুক কোথেকে কিনেছিস? কিনিনি স্যার, রঘুর বাড়িতেই ছিল বন্দুকটা, ওর বাবার। ওটা লাইসেন্সও আছে। কি? এটা কি করে সম্ভব? আমরা সব লাইসেন্স গান চেক করেছিলাম। রঘুর এক সহযোগী স্বীকার করেছে যে পিস্তল রঘু বাড়ি থেকে এনেছিল, ওর বাবার লাইসেন্সড পিস্তল। স্যার, এই হলো আমাদের রিপোর্ট। উমেশ শর্মার গানও চেক হয়েছিল, কিন্তু ওর গানটা 0.9 বোরের ছিল, কিন্তু ওনাকে যে গুলিটা মারা হয় সেটা 0.8 বোরের। সবকিছুই রঘু প্ল্যান করেছিল স্যার। 0.9 বন্দুকের জন্য 0.8 কার্টেজ ওই কিনে এনেছিল স্যার। সেই জন্য ফায়ারিং করার সময় বন্দুকে তো জ্যাম ছিল।
আর রঘু খুব চালাকি করে হসপিটালে আগে থেকেই ছিল। ও লাকি আর তোমাদের সাথে কোঅর্ডিনেট কি করে করছিল? ও জানতো যে ওর বাবা ফ্যাক্টরি থেকে বাড়ি আর বিকালে ওর দাদুকে দেখতে হসপিটালে যাবে। ও ও সব দেখছিল। কিভাবে দেখছিল? হসপিটাল থেকে? হ্যাঁ স্যার। রঘু ওর বাড়ির সিসিটিভি ওর ট্যাবলেটের সঙ্গে কানেক্ট করে রেখেছিল। আমরা নিজেদের জায়গায় আছি রঘু, লাকিও পৌঁছে গেছে। ভাই গাড়ির উপর নজর রাখিস। আসছে। রেডি হয়ে যা। লাকি গিল ওকে কেন মারলো? ও যদি বলে দেয়? ও সব বলে দেওয়ার হুমকি দিচ্ছিল। এতে 2 লাখ আছে, বাকি 2 লাখ পরে পেয়ে যাবি। বাকি 2 লাখ টাকা দিয়ে কোনো কাজ হবে না মানে? আচ্ছা, এই কথাটা না কখনো আপনি, না কখনো দলজিৎ, না কখনো বীরু বলেছে যে আপনি আপনার বাপকে মেরে কোটি টাকার ওপর রাজত্ব করবেন। তুই ওটা নিয়ে কোনো মাথা ব্যথা রাখিস না। 4-এর কথা হয়েছে, তুই 4ই পাবি। বাজারে খুচররাও তো ঘুরবে পুলিশের। হুমকি দিচ্ছিস? দাম, আমার কাজের সঠিক দাম মাত্র 15 লাখ টাকা। 15 লাখ টাকার তালা আমার মুখে লাগাবে, পরবর্তী 15 জন্ম মুখ খুলব না, ভেবে দেখবেন। 15 কখন কোথায় বীরুকে বলে দেবেন। চললাম। এই লাকিকে বলে দে ডিল এখানে নয়, বাইরে হবে। আর হ্যাঁ, টোলের রাস্তা দিয়ে যাবি না, ওখানে সিসিটিভি ক্যামেরাস থাকে। গান তুই দিবি? এইবার বন্দুক দিয়ে নয়। রঘু আমাদের প্রায় 15 লাখ টাকার মতন দিচ্ছিল, যেটা লাকি ওর থেকে চেয়েছিল। রঘুর ভয় ছিল যে লাকি ওর জন্য বিপদ হয়ে যেতে পারে। আজ 15 চেয়েছে, কাল 50 চাইতে পারে। সারা জীবন হয়তো ওকে ব্ল্যাকমেল করে যেতে পারে। আমরা লাকিকে বললাম একদমই টাকার জোগাড় হয়নি, ওখান থেকেই নিয়ে নে। আর লাকি আমাদের কথা মেনে নিল। আর ওই রাতে আমরা ওকে এত খাওয়ালাম যে মাতালের মতন পুরো মদ খেতে লাগলো। এটা কারেক্ট জায়গা। লাকি, লাকি, আর আমরা এখানে কেন দাঁড়ালাম? কোন জায়গা এটা? মরে গেছে। স্যার, আমরা ওর পকেটে কোনো সিম কার্ড দিইনি। আমরা শুধু ওর পকেট থেকে ওয়ালেট আর আই কার্ডগুলো নিয়ে নিয়েছিলাম, বাস। আর ও লাকি ওর নিজের কাছে অনেকগুলো সিম কার্ড রাখতো। ড্রাগসের ব্যবসায় এরকম অনেকেই করে। এই দুজনের স্টেটমেন্ট রেকর্ড করো। আমি ঠিক বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন? এটাই বলতে চাইছি রঘু, যে তোমায় বিদেশে যেতে বারণ করা হয়নি তার মানে এই নয় যে তুমি বেঁচে গেছো। ও, সেই এক পুরনো কথা। পুরনো কথা অনেক পুরনো হয়ে গেছে রঘু শর্মা। আজকের টাটকা খবর এই যে বীরেন্দ্র পুনিয়া আর দলজিৎ রানা দুজনেই অপরাধ স্বীকার করেছে। ওদের বয়ান রেকর্ড হয়েছে। এখন তোমার কাছে একটাই পথ খোলা, তুমি এখানে এসে সারেন্ডার করো, নাহলে তোমার গলায় দড়ি বেঁধে সিঙ্গাপুর থেকে আনা হবে। তোমার ব্যাংক অ্যাকাউন্টস, ক্রেডিট কার্ডস সব ফ্রিজ হয়ে যাবে। ও তো ভেবো না রঘু শর্মা, চলে এসো। কে ফোন করেছিল রঘু? কার ফোন ছিল? মনিকা,
বাবাকে আমি মেরেছিলাম। হোয়াট? আর ওই ছেলেটাকেও, যাকে আমি বাবার মার্ডারে ইউজ করেছিলাম। আর পুলিশ সবকিছু জানতে পেরে গেছে। কোন অ্যাঙ্গেল কখন কোথা থেকে ইনভেস্টিগেশনকে ব্রেক থ্রু দেবে সেটা বোঝা সত্যিই খুব কঠিন ব্যাপার। আর হ্যাঁ, একটা কথা সত্যি, যদি কখনো আপনার মনে হয় যে এই অ্যাঙ্গেলটা ঠিক নয়, সেই মুহূর্তে এটা ঠিক করে নেওয়া জরুরি যে এই অ্যাঙ্গেল সত্যিই ঠিক নয়। হতে পারে সেই মুহূর্তে সঠিক অ্যাঙ্গেলটা আপনি পেলেন না, কিন্তু অন্তত সেই চেষ্টাতে সঠিক অ্যাঙ্গেলের ইঙ্গিতটুকু পেয়ে যাবেন। পারফেক্ট ক্রাইম ইজ আ মিথ, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অদূরদর্শিতা আর ভুলের জন্য হয়ে থাকে। ব্যাস, আপনারা নিজের দোষটাকে খুঁজে বার করুন আর সেটা শোধরান। জয় হিন্দ। জয় হিন্দ। রঘুর বাবা উমেশ শর্মার খুনের জন্য রঘু শর্মা, দলজিৎ রানা, বীরেন্দ্র পুনিয়া আর লাকি গিলের বিরুদ্ধে আইপিসি 302 ধারা অনুযায়ী খুনের জন্য, 120 বি ধারা অনুযায়ী ক্রিমিনাল কনস্পিরেসির জন্য আর আর্মস অ্যাক্টের অভিযোগও দায়ের হয়েছে। রঘু শর্মাকে সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়ে গেছে। এই প্রক্রিয়াতে সময় লাগতে পারে। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.